করছি। আর ল্যারাভেলের এই আমরা আজকে কততম আলোচনা? 14? আমরা 13। হোক, আমরা ল্যারাভেল ব্যাচ 8 এর আলোচনায় আছি। আমরা বেশ একটা বড় বলতে পারেন যে ছুটি কাটিয়ে নিয়েছি আমার অসুস্থতার কারণে এবং ঈদের কারণে। তো সব মিলিয়ে প্রায় বেশ কিছুদিন সময় আমরা পেয়েছি পেছনের কাজগুলো রিকভার করার জন্য, রাইট? যে আই হোপ যে পেছনের যে ক্লাসগুলো আপনারা করেছেন সেই ক্লাসগুলো আপনারা রিকভার করে উঠেছেন। আমরা এখন একটু দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করব, বাট আজকের দিনটা টেস্টিং আর কি আমার জন্য, যে আমি কতটুকু লোড নিতে পারবো, রাইট? আই হোপ যে নেক্সট ডে থেকে ইনশাল্লাহ আমরা ফুল সুইংয়েই আগানোর চেষ্টা করব এবং ক্লাসের প্র্যাকটিস এবং হোমওয়ার্কের পরিমাণটা কিছুটা কিন্তু থাকবে। তো টার্গেট অনুযায়ী যে বিষয়টা হওয়ার কথা, যে আজকে যদি 13তম ক্লাস হয়, 18তম ক্লাসে কিন্তু আমার ব্লগটা শেষ হয়ে যাওয়ার কথা, 19তম ক্লাস থেকে আমাদের ই কমার্স শুরু হওয়ার কথা। আর ব্লগটা শেষ হয়ে গেলে ব্লগের যে টপিকগুলো আলোচনা হবে, আমি কিন্তু রিপিট করছি, কথা আগেও বলেছি, এর সাথে সাংগতিপূর্ণ ই কমার্সের পোর্শনটাও আপনাদের হয়ে যেতে হবে। তো ই কমার্সের টেমপ্লেট আই হোপ আমি আপনাদের আগামীকালকে 1-2টা টেমপ্লেট দিতে পারবো, অথবা আপনারাই ডাউনলোড করে নিতে পারেন। এটা প্রচুর অনলাইনে টেমপ্লেট, বুটস্ট্র্যাপ টেমপ্লেট বা অনেক ফ্রি টেমপ্লেটস কিন্তু রয়েছে, মাস্টার টেমপ্লেট, যেখানে ই কমার্স টেমপ্লেট ওয়ান পেজ টেমপ্লেট কিন্তু আমি অ্যালাউ করবো না, রাইট? কারণ আমরা ডিজাইনের সময় নষ্ট করবো না। তো ওখানে বেসিক্যালি হোম পেজ, ক্যাটাগরি পেজ, প্রোডাক্ট ডিটেল পেজ, হ্যাঁ, তারপরে কার্ট, শপিং কার্ট যেটা, দেন চেক আউট পেজের ভেতরে শিপিং পেজ একসাথে থাকতে পারে, শিপিং, পেমেন্ট এন্ড অর্ডার কনফার্ম, রাইট? এই পেজগুলো যেন মিনিমাম সেখানে থাকে। আর আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটটা আছে, এটাই অথবা অন্য কোনো অ্যাডমিন টেমপ্লেট নিয়ে আমরা প্রজেক্ট স্টার্ট করতে পারি। তো বেসিক্যালি আমি কালকের দিনে যখন টেমপ্লেটটা দিয়ে দিব, আমি আপনাদের যেটা বলতে থাকবো আর কি, যে আপনারা ব্লগের সাইটটা বাসায় প্র্যাকটিস করবেন এবং প্যারালালি ডেভেলপ করতে থাকবেন ই কমার্সের ওই কাজটুকুও, যেগুলো বেসিক্যালি কমন ব্লগের সাথে, রাইট? মাস্টারিং, অথেন্টিকেশন, রাইট? দেন ক্রুডিং, রাইট? যে কাজগুলো একেবারেই কমন থাকবে সেই কাজগুলো কিন্তু ওখানে ডেভেলপ হতে থাকবে। ই কমার্স করানোর জন্য আগে ব্লগ করে নেওয়ার মূল কারণ হচ্ছে যে ব্লগ সাইটটা করলে যেটা হয় যে বেসিক সিম্পল জব, সহজ জিনিসগুলো শেখাটা অনেক ইজি এবং একটা ছোট সাইট হাতে আসাতে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। আর 2 হচ্ছে যে ব্লগের যে ধরনের কাজ, ই কমার্সের ফার্স্ট পার্টটা এক্স্যাক্টলি তার সাথে সিমিলারিটিস রয়েছে, রাইট? তো ওই কাজটা আমরা যদি ওখানে ইমপ্লিমেন্ট করে নিয়ে আসি, সেক্ষেত্রে আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি এবং প্রজেক্টটাতেও অ্যাডভান্স লেভেলের কিছু টপিকের আলোচনা আনা সম্ভব হচ্ছে। সো বাই দ্য ওয়ে, আমরা কোর্সের ল্যারাভেল ব্যাচ 8 এর যে পোর্শনটুকু নিয়ে আমরা কথা বলেছিলাম শেষ পর্যন্ত, ওইটুকু নিয়ে আলোচনা বা তারপর থেকে আলোচনা আমি স্টার্ট করব। আমরা কি অ্যাডমিনিস্ট্রেটিভ মাস্টারিংটা তো করেছিলাম, অ্যাডমিন প্যানেল লগ ইন করেছিলাম, ইউজার আইডি পাসওয়ার্ড কি ছিল? এটা মনে নাই? বিপজ্জনক, 1 মাস হয়ে গেছে। সেটাই, কিন্তু পাসওয়ার্ড তো হ্যাশ করা। ইউজার আইডিটা দেখা যাবে সম্ভবত 1 থেকে 6। অফিস কেমন চলছে? ভালো। কাজের প্রেশার আছে? অনেক ডিস্টেন্সটা দূরে, এটা আমি জানি।
আপনি কি ফ্যামিলির সাথে থাকেন? না, তাহলে ওইদিকে শিফট হয়ে যেতে পারে। আর কোর্স চলাকালীন সময় এই কয়দিনই এদিকে আসতে হবে। ওইদিকে ওই নতুন বাজার ওইদিকে শিফট হয়ে যায়। ঢাকার মধ্যেও থাকবেন। ফার্স্ট কোথায় থাকবেন? কিছু পাশে শিফট হয়ে যায়। কারণ যাতায়াত করতে অনেক সময় নেয়। আমার প্রায় 5 ঘন্টার মতো রাস্তায় চলে যায়। তাহলে এখনই উঠে যান। আমার এটা একটা বাচ্চা আবার এই মাসে না করতে বেসিক্যালি মানে আচ্ছা, তো এই পর্যন্ত আসছিল না লাস্ট ডেতে যে আমরা ইউজার এন্ড থেকে ডাটা রিসিভ করতে শিখেছিলাম। তো বেসিক্যালি ওটা ছিল একটা ফর্ম গুলো থাকে কার মধ্যে রিসোর্স থেকে ভিউজ থেকে পেজেস, এটা ছিল অ্যাডমিন পার্ট। সো অ্যাডমিন থেকে অ্যাডমিন লগইন প্লেট, রাইট? আচ্ছা, আমরা অ্যাডমিনের মাস্টার পেজটা এখনো করি নাই। আচ্ছা, ওই পেজটা আমাকে দেবেন যাতে আমাদের সময় কম লাগে। আমরা ফর্মের একটা ভেন্ডর ইনস্টল করেছিলাম, মনে আছে? একদম লাস্টে লারাভেল কালেক্টিভ একটা ফর্ম ভেন্ডর ইনস্টল করেছিলাম। আদারওয়াইজ আমরা কিন্তু ফর্মকে সাবমিট করতে পারছিলাম না। আর এই ধরনের কোড লেখার পর এখানে যখনই একটা ফর্ম আসে, সিএসআরএফ এর একটা টোকেন চলে আসে, একটু খেয়াল করবেন, ফর সিকিউরিটি রিজন। ফর্মের পেছনে কোথায় একটু খেয়াল করেছেন? এই যে টোকেন, নেমটা কি টোকেন আর টাইপটা হচ্ছে হিডেন, ভ্যালুটা দিস। এই ভ্যালুটা বেসিক্যালি কোনটা, যখন আমাদের ওই যে লারাভেল ইনস্টল হচ্ছিল, ইনস্টল হওয়ার পরে সাকসেসফুলি একটা কি জেনারেট করে না, ঠিক ওইটা। তো এটা বেসিক্যালি যেটা করে থাকে লারাভেলের ফর্ম, সেটা হচ্ছে এরকম যে অ্যাবনর্মাল কোনো যদি সাবমিশন হয় সেটাকে প্রোটেক্ট করে। যখনই সিএসআরএফ এর সাথে ম্যাচ করে না তখনই সেটাকে ব্লক করে দেয়, ফর্ম সাবমিশনটাকে বন্ধ করে দেয়। যে লাইক অ্যাবনর্মাল অনেক ওয়েতে ফর্মকে সাবমিট করা যায়, রাইট? তো তখন কিন্তু পেজ লোড হয়ে বেস ইউআরএল দিয়ে ফ্রেমওয়ার্কের প্রসেসে যদি আপনি হিট করেন, আপনি তো আপনার কোডই তাকে আটকে দিতে পারে, কারণ আপনার সার্ভার সাইড ভ্যালিডেশন থাকতে পারে। বাট ওইটা স্কিপ করতে গিয়ে আপনি শুধু ইউআরএল এর মাধ্যমেই আপনি ডাটা পাস করে দিতে যাচ্ছেন কন্ট্রোলারের ভ্যালুতে, রাইট? তখন কি ফর্ম থেকে ডাটা আসার কথা, সিএসআরএফ ম্যাচ হওয়ার কথা, সিএসআরএফ তো আপনি জানেন না যেটা আপনি ইউআরএল দিয়ে পাস করতে পারবেন। আমি বুঝতে পেরেছি? বা ওইটা ওর সঙ্গে অ্যাড হবে। তো ওই সিকিউরিটির জন্য এটা কাজ করা হয়। আপনারা যে বিষয়টা একটু ভালো মতো শিখবেন, যদিও এই কোর্সের এটা অন্তর্ভুক্ত না, সেটা হচ্ছে যে এসকিউএল ইনজেকশন, রাইট? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। বিষয়টা হচ্ছে এরকম যে পিএসপি ভালো মতো জানার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে যে জেন্ড এর একটা কারিকুলাম আছে। জেন্ড কারিকুলাম ধরে জেন্ডের সিলেবাস অনুযায়ী যদি কেউ পড়াশোনা করে তাহলে পিএসপি নলেজটা অনেক বেশি ডেভেলপ করে তার। এবং ওখানে বিশেষ করে সিকিউরিটির উপরে বেশ এমফাসাইজ দেওয়া আছে এবং সিকিউরিটি নিয়ে অনেক বিষয় আলোচনা করা আছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং ডেটাবেস রিলেটেড সিকিউরিটি, ফর্ম রিলেটেড সিকিউরিটি, এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, তো আমরা ডাটাগুলো কিন্তু পাচ্ছি কন্ট্রোলারে গিয়ে। আমরা ফর্মটা সাবমিট হওয়ার পর ইমেল অ্যাড্রেস এবং অ্যাডমিন পাসওয়ার্ড আমরা পাচ্ছি। দেন তো চেক করে নিই আমরা রাউটসটা দেখে যে আমাদের ডাটাটা কোথায় আছে। ওয়েব ব্রাউজ, এই যে অ্যাডমিন লগইন চেক।
ওকে, সো অ্যাডমিন লগইন চেক কন্ট্রোলারের মধ্যে অ্যাডমিন লগইন চেক ফাংশনে এসে আমরা জাস্ট ভ্যালু দুটো নিয়ে আমরা ইকো করে দিয়েছি। বেসিক্যালি আমাদের যদি ডেটাবেসটা থাকে, ডেটাবেসের সাথে সেটাকে ম্যাচ করানোর পরে আমরা আমাদের ড্যাশবোর্ডের দিকে নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো সেই টার্গেটটাই যদি আমরা নেই তাহলে কিভাবে আমরা সেটা করতে পারি। তো এখানে কোয়েরি চালাতে হবে আমার, যে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কোনো ইউজার ডেটাবেসে আছে কিনা। এখানে কেন এমভিসি ডিজাইন প্যাটার্নে এম কে যখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, মডেলই মূলত কোয়েরি রিলেটেড কাজগুলো এক্সিকিউট করত। তো ইলিকুয়েন্ট সিস্টেমে যদি যাওয়া যায় সেক্ষেত্রে মডেল তৈরি করে আপনি ওখানে কিন্তু কোয়েরি টোয়েরি চালিয়ে ওখান থেকে কাজ চালিয়ে নিতে পারেন, সিস্টেম আছে আপনি করতে পারেন। বাট যদি আমরা কন্ট্রোলারের কোনো এক্সাম্পল দেখি, কোয়েরি বিল্ডারের কোনো এক্সাম্পল দেখি, খেয়াল করে দেখবেন সকল কোড লেখা হচ্ছে এখন কন্ট্রোলারে। তার মানে তারা সাজেস্টই করছে কন্ট্রোলারকে ইউজ করতে। ইভেন ভিউ থেকেও কোয়েরি লিখে ডাটা রিট্রিভ করা হচ্ছে, রাইট? তো ওই পাথটাকে সরিয়ে ফেলা হয়েছে, মানে মডেলের কনসেপ্টটাকেই মোটামুটি সরিয়ে ফেলা হয়েছে। তো সব মিলিয়ে আমি এখানেই ওই নতুন ফরম্যাট যেটা 5.4, ইভেন 5.3 তে এলিকোয়েন্ট ছিল এবং খুব হ্যাভিলি ইউজ হতো, 5.2 তে আমরা এলিকোয়েন্ট ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতাম না, বা 5.1 এ স্ট্রিক্টলি মডেল ক্লাস ইউজ করতে হতো, মডেল স্ক্যাফোল্ডিং ইউজ করতে হতো, মডেলের ফাংশন দিয়ে সবকিছু নিতে হতো। বাট আস্তে আস্তে কিন্তু সে মডেল কনসেপ্ট থেকে আমরা কিন্তু সরে আসি। তো একটু যাই laravel.com এ, ক্লাস তো শেষ হয়ে যাবে তারেক কিছুক্ষণের মধ্যেই। নাইম কোথায়? ডেটাবেস কোথায়? দেখেন এখানে ডেটাবেস আছে। যে সেগমেন্টটা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে কোয়েরি বিল্ডার। কোয়েরি বিল্ডার নিয়ে আমি কথা বলছি। আর কোয়েরি বিল্ডারে এসে যদি আমরা দেখি, এটা তো কন্ট্রোলারই না? এক্সাম্পল দেখেছেন যে এই যে ডেটাবেস থেকে এটা কি করেছে, ডাটা তুলেছে। এই লাইনটা হচ্ছে ডিবি টেবিল ইউজার গেট। এর মানে হচ্ছে ইউজার টেবিল থেকে তুমি সকল ডাটা রিটার্ন করো। এখানে মডেলের কোনো কনসেপ্ট নেই। এখানে ফার্স্ট রো হোয়ার ক্লজ অ্যাপ্লাই করেছে। ওই যে ছোট ছোট এক্সাম্পল নিয়ে কথা বলছি। হোয়ার ইউজ করেছে, রাইট? হোয়ার ভ্যালু ইমেল চেক করেছে, যে ছোট ছোট কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে দেখছি। অ্যাভারেজ সিলেক্ট। আমি বেসিক্যালি এই কোয়েরি কোডটা নিয়ে কাজ করব, স্পেসিফিক সিলেক্ট ক্লজ আর কি, সিলেক্ট ক্লজ নিয়ে কাজ করি। একটু খেয়াল করেন আমি কিভাবে লিখছি। এই যে কোয়েরিটা, এটা কোয়েরিটা বলছে যে ইউজার টেবিল থেকে নাম আর ইমেল অ্যাড্রেস নেবে এবং সকল ডেটা, এখানে কোনো কিছু বাদ যাবে না, রাইট? যদি 100 রো থাকে, 1000 রো থাকে, 1 লাখ বা 1 কোটি রো সব চলে আসে। বাট আমার কিন্তু দরকার কি এই ইমেল এবং পাসওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে ওই রেকর্ডটা, ঠিক না? তার মানে ফার্স্ট। হ্যাঁ, তো গেট করব না, তখন কি করব? ফার্স্ট করব। গেট করলে অ্যারে রিটার্ন হয়, ফার্স্ট করলে একটা রো রিটার্ন হয়। এখন আমি যদি জানি, আমি যদি আইডি দিয়ে কোনো মনে করেন আমার 10টা রেকর্ড আছে, আমি আইডিটা জানি, আইডিটা দিয়ে আমি মোহাম্মদ আলীর রেকর্ডটা তুলতে চাচ্ছি। মোহাম্মদ আলীর রেকর্ডের আইডি হচ্ছে 3, সো আমি যদি পাস করে দেই 3, আমি তো জানি ওখান থেকে কি রিটার্ন হবে, একটা রো রিটার্ন হবে। সো আমি কল করব কি ফার্স্ট। বাট
আর যদি আমি না জানি তার আইডিটা, আমি বলবো যে না সব পাঠানোর মধ্যে খুঁজে নিব, রাইট? তখন আমি ইউজ করবো কি গেট। বাট গেট করলে একাধিক রো, হ্যাঁ, ফার্স্ট করলে একটা রো, ওয়ান রো, ওয়ান ডাইমেনশনাল, রাইট? তার কিন্তু কোনো ভার্টিক্যাল স্পেসিং নেই, জাস্ট হরিজন্টাল। বাট যখনই একাধিক রো, তার ভার্টিক্যাল হরিজন্টাল বোথ আছে, তার মানে কি 2D। গেট রিটার্ন করে 2D অ্যারে, আর ফার্স্ট রিটার্ন করে 1D অ্যারে, রাইট? এটা আমি এক্সাম্পল এখনই দেখো। আমাদের টেবিলের নামটা কি? টিবিএল। আমি কিন্তু নিজের থেকে কিচ্ছু শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি কি ধরে? laravel.com ধরে, ওখান থেকে কপি করে নিয়ে আসি। এখন পর্যন্ত যা শিখেছেন সব কিন্তু ওখান থেকেই, পরবর্তীতে আপনারা যা শিখবেন সব কিন্তু ওখান থেকেই, রাইট? এবং নিজেরাও যখন আপডেট হবেন অলওয়েজ ফলো করবেন একে, আর এর সাপোর্টার্স যারা আছে তাদেরকে। হ্যাঁ, অনেকে হয়তো আপনাকে কি করবে, মিসগাইড করার চেষ্টা করবে। কেউ যখন একটু সামনের দিকে এগিয়ে যায়, তাকে অনেকে টেনে ধরার জন্য অনেক লোকজন খাড়িয়ে তাদের ঘাড়ের উপর পা দিয়ে হয়তো কেউ উপরে উঠে গেছে, যেটা বুঝতে পেরেছেন? তারা পেরে না উঠলে তখন কি করে? সো মিসগাইড না হওয়ার জন্য চেষ্টা করবেন এর সার্কেলের মধ্যে থাকুন। কারা মানে ল্যারাভেল কাকে সাজেস্ট করছে, কোথায় কোথায় যেতে সাজেস্ট করছে, রাইট? সেখান থেকে এই হেল্পগুলো নেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, সো আমি চাচ্ছি সব কলাম, আমি স্পেসিফিক ভাবে একটা কলাম চাচ্ছি না, আমি চাচ্ছি সকল কলাম। এখানে ইউজ করব বেসিক্যালি where email address comma দিয়ে ডলার email address or admin password। এটা বেসিক্যালি অ্যাডমিন পাসওয়ার্ড হবে, এবং ডেটাবেসে এটা MD5 এ দেওয়া আছে। সো ডেটাবেসের সাথে ম্যাচিং এর সময় এটাকে আমি MD5 এ কনভার্ট করে দিলাম। সো নাও এটা ইউজ করব আমি কাকে? ফার্স্ট, ঠিক আছে, st ফার্স্ট। সো সে কিছু একটা ভ্যালু আমাকে রিটার্ন করবে, তাই না? রেজাল্ট আমাকে রিটার্ন করবে, সেই রেজাল্টটা আমি চেক করব। ইফ ডিসিশন, রাইট? যদি রেজাল্টে ভ্যালু থাকে তাহলে পেজ লোড হবে, এলস যদি রেজাল্টে ভ্যালু না থাকে তাহলে আমি লগইন পেজে ফেরত যাব। এখন আমি দেখি ওই ভ্যালু রেজাল্টটা আমাদের হাতে আছে কিনা। ভ্যালিড ইনফরমেশন কি বলছে? ডিবি নট ফাউন্ড অ্যাজ এক্সপেক্টেড, কারণ আমি ডিবি ক্লাস ইউজ করেছি বাট আমি ডিবি ক্লাসকে লোড দেই নাই। ইউজ ডিবি, অ্যারেতে কিন্তু ডেটা এসেছে, রাইট? আবার আমি যদি ভুল ইনফরমেশন দেই তখন কিন্তু আমার অ্যারে ফাঁকা, সো আমার ডিসিশন নেওয়া কিন্তু অনেক ইজি। সো এই কাজটুকু একটু করার চেষ্টা করেন। হ্যাঁ, আমি বেটার স্কোপ ফাংশন ইউজ করা, টু ইউজ করবেন। তো রিডিরেক্ট স্কোপ টু, রিডিরেক্টটা মূলত এটা হেল্পার ফাংশন, রাইট? বাট হেল্পারটাকে আপনি যখন স্কোপ ইউজ করে ক্লাস ফাংশন হিসেবে নিয়ে যাবেন, এটা সিকিউরিটি লেভেলটা অনেক দূর বেড়ে যাবে, রাইট? সো আমরা অ্যাডমিন প্যানেল, তাহলে রিডিরেকশন হচ্ছে। লেটস চেক।
যে আমি ভুল ডাটা দেই, এখানে টাইপ করি ভুল ডাটা লগইন ভেরিফাই CSRF টোকেন মিসম্যাচ করেছে, অ্যাডমিন প্যানেল রিফ্রেশ দিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক, তারপরেও আচ্ছা এই যে এক্সিট থেমে গেছে রাইট, এগুলো বন্ধ করে দিই, এক্সিটে কি থেমে গেছে না, এক্সিটটা বন্ধ করে দিই, লোড দিয়ে নেই প্লিজ, স্টিল কি প্রবলেম, ভুল ডাটা দিচ্ছি, আচ্ছা আমাকে অ্যাডমিন লগইনেই নিয়ে যাচ্ছে, লুকস লাইক সামথিং ওয়েন্ট রং, না অ্যাডমিন প্যানেলকে পাচ্ছে না, ঠিকই তো আছে, এটা তো আমার অ্যাডমিন প্যানেলই ঠিকই আছে, আচ্ছা কোনটা, ইকো ইন ইফ, আমরা ইফে ঢুকছি কিনা চেক করি, এবার তো কাজ করেছে রাইট, অ্যাকচুয়ালি ব্রাউজারেরই কোনো সমস্যা ছিল, আচ্ছা এখন কি হলো, আবারও চেক করি, দেখেন শাহিল পাসওয়ার্ড রং দেই, এখানে কিন্তু আসছে শাহিল পাসওয়ার্ড ভ্যালিড দিলে সাদা পেজই দেখাবে, কারণ ওখানে আমাদের কোনো পেজ নেই, তো আমি পেন ড্রাইভ থেকে আমাদের পেজটা নিয়ে নিই, যেটা মিরাজ দিয়েছে, অ্যাডমিনের মধ্যে ভিউ, ভিউর মধ্যে পেজেস, অ্যাডমিন মাস্টার ব্লেড, আচ্ছা আমি যেটা করি আমাদের প্রজেক্টে গিয়ে ব্লেড ফাইলটা রেখে দেই, কোথায়, রিসোর্স ভিউ অ্যাডমিন, আপাতত এখানেই রাখছি, টেস্ট হলো না কেন, কপি হয় নাই মনে হয়, আসছে, তো এই পেজটাকে যদি আমি এখান থেকে লোড করে দেই, আপাতত কোনো ইউআরএল এ লোড না করে আপাতত যদি আমি জাস্ট লোড করে দেই, রিটার্ন ভিউ, ভিউটা কোথায় আছে, অ্যাডমিন ডট অ্যাডমিন আন্ডারস্কোর মাস্টার, তাহলে বিষয়টা কি হচ্ছে, ফোল্ডারে থাকলে সেটা ডট দিয়ে নিতে হচ্ছে, তো আমি যদি এখন এখান থেকে ভ্যালিড ডাটা দেই, আমাকে ওই যে ম্যাট্রো ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে রাইট, তো আমি ভ্যালিড দিলে এখানে নিচ্ছে, ভ্যালিড না দিলে ওখানে নিচ্ছে, বাট যখনই আমি ভ্যালিড দিচ্ছি না আমাকে ওখানে নিচ্ছে, আমাকে বলে দেওয়া উচিত না যে তোমার ইউজার আইডি পাসওয়ার্ডে ভুল আছে, রাইট, একটা মেসেজ দিতে হবে, তাহলে ইউজ করতে হবে কি সেশন, তো সেশন বাই ডিফল্ট এখানে সেট করা থাকে, সেশন ক্লাসটা ইউজ করতে হয়, ইউজ করার পর সেশনে ভ্যালু পুট করতে হয়, স্কোপ দিয়ে সেশনে পুট করতে হয় এবং সেখান থেকে আবার গেট করতে হয়, পুট করতে হয় যদি আপনি ভ্যালু পুট করেন নাল করে দিতে হয় রাইট, তো
সেশন স্কোপ পুট কি পুট করছেন মেসেজ কি মেসেজ your user ID or password invalid স্যার এই সেশনের মধ্যে যে ভেরিয়েবলটা দিচ্ছেন মেসেজ এটা কি শুধু এক সাইটের জন্য কাজ করে যে আমরা যদি একাধিক সাইট থাকে এটা সাধারণত ব্রাউজারের মধ্যে কাজ করে ব্রাউজারের মেমোরিতে থাকে যদি আমার যদি একাধিক সাইটের মধ্যে যদি সেশন নামে মেসেজ নামে যদি এই ভেরিয়েবলটা ইউজ করে তখন কি ওইগুলোর মধ্যে কাজ করে না সেশন ইউজ হয় একটা স্পেসিফিক ব্রাউজারে ঠিক আছে বাট আমি যদি 10টা প্রজেক্টও পাশাপাশি খুলি এবং প্রত্যেকটার মধ্যে এই মেসেজ নামেই দেই এবং তারা কিন্তু ডোমেইন ধরে যাবে ইউআরএল ধরে আগে ফার্স্টে ডোমেইন সাইটের জন্য নতুন মানে সাইটের যখন কোনো সেশন ক্রিয়েট করে ডোমেইনটা ধরে নেয় যে এই সাইটের জন্য এই সেশন ঠিক আছে এখানে মেসেজ ভেরিয়েবল ইউজ হচ্ছে না হলে আমি 10-15টা সাইট পাশাপাশি লগইন রাখতে পারতাম না হয়তো ম্যাক্সিমামই ইউজ করছে কি আইডি এটা বোঝা যাচ্ছে যে আপনি সেশনে যখন কোনো ভ্যালু ধরে রাখার চেষ্টা করবেন মেইনলি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল অথবা কোনো লগইন প্যানেল বানাবেন ফ্রন্ট এন্ড অ্যাডমিন প্যানেল ওখানে যদি সেশন আইডি আপনি যদি ইউজারের আইডিটা ধরে না রাখেন তাহলে তো আপনি চিনতেই পারবেন না যে কে লগইন করলো সেটা বোঝা যাচ্ছে your user ID or password invalid বলা হয়েছে এখন যদি আমরা অ্যাডমিন লগইনে গিয়ে এখানে মনে করেন h3 প্লেস করি style color red echo session scope gate message হ্যাঁ মানে মেসেজ এ কেন দিয়েছি মেসেজে কি ই না এ সেটাই খাওয়ার কথা আমি কেন এ দিয়েছি সেশনের মেসেজটা দেখানোর পর আবার ওই মেসেজের ভেতরে আমি পুট করে দিব কি নল ব্ল্যাঙ্ক রাইট যেমন আপাতত আর দরকার নেই মেসেজ ভেরিয়েবল অন্য কি ইউজ করবে অন্য কিছু সেট করবে সে করতেই পারে তো লেটস চেক যে এটা ওয়ার্ক করে কিনা সেশন কি নট ফাউন্ড কারণ প্রতিবার কোনো ক্লাস ইউজ করতে গেলে ক্লাসকে কি করতে হবে ওই কন্ট্রোলারের উপরে আমাকে ইউজ করতে হবে ইউজ বেসিক্যালি কি এটা কিন্তু ইলিমিনেট একটু খেয়াল করেন unused used statement ইউজ হয় নাই এখনো ইউজ কি হবে সেশন এই ইলিমিনেটের ভেতরেও সেশন আছে আবার ডাইরেক্ট সেশন রয়েছে আমি ডাইরেক্ট সেশনকে লোড করছি এটা লারাভেলের নিজস্ব রাইট your user ID or password invalid show করছে আচ্ছা এটা একটা পার্ট গেল গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো একটু সুন্দর করে আস্তে আস্তে করে করবেন ভিডিও দেখবেন একটু করে করবেন ভিডিও দেখবেন মানে আগের ডাটাগুলো যদি থেকে থাকে তার পরের স্টেপ থেকে গুছিয়ে আগানোর চেষ্টা করবেন বেসিক্যালি এটা একটু ডিফারেন্ট এটা যত্ন সহকারে বা শুরুতেই কেন দেখানো হয়
আপনাদের যখনই ইন্টারভিউ ডাকবে, বিশেষ করে আপনি বেসিক লেভেল, আপনি হয়তো জুনিয়র পোস্টে অথবা হয়তো শর্ট টার্ম প্রভিশন দেন জুনিয়র পোস্টে যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে গেছেন, আপনাকে পিক করবে। তখন যদি টেকনিক্যাল সেশন হয়, টেকনিক্যাল সেশনগুলোতে যে ধরনের কোশ্চিনারি দেয় তার মধ্যে অন্যতম যে আপনি ল্যারাভেল টেস্ট করছে আপনাকে দিয়ে, আপনাকে বলবে যে আপনি অথ করেন, নট তো আপনি 2 মিনিটে করে দেবেন ল্যারাভেলের অথ, বলবে যে ম্যানুয়াল কাজ। ঠিক আছে, আপনি ফ্রেমওয়ার্ক রিলেটেড হলেই ম্যানুয়ালি একটা অথ করতে তারা লাগিয়ে দেয়। যেমন লগ ইন পেজ থাকবে, আপনি ড্যাশবোর্ডে যাবেন, লগ আউট করবেন, সিকিউরিটি দেবেন, তারপরে যদি সেশনটা হয় 3 ঘন্টার, আপনাকে বলবে যে একটা ছোট ক্রুড করেন, 2-3টা ফিল্ড নেন, হ্যাঁ, ডেটাবেজে ডাটা রাখেন, ডাটা তোলেন, এডিট করেন, ডিলিট করেন। এটা গেল ল্যারাভেল টেস্টিং। যদি আপনাকে যদি লজিক টেস্ট করতে চান, আপনার লজিক ক্লিয়ার কিনা, তখন ওই বিভিন্ন ধরনের সর্টিং টটিং দিয়ে দেবে, অথবা ওই এসিএম কন্টেস্টের 2-1টা কোশ্চেন থ্রো করে দেবে, যে লাইক একটা পিরামিড আপনি আঁকান ফর লুপ চালিয়ে। আমি বোঝাতে পেরেছি? উনি লুপ চালিয়ে পিরামিড টিরামিড একটা দিয়ে দিল, তারপরে সর্টিং রিলেটেড একটা কোশ্চেন থ্রো করে দিল, তাই না? আপনারা কি সিতে করেছেন না? সিতে ওই যে বাবল সর্ট, তারপরে কি ওই যে ফিবোনাকি নাম্বার, এই নাম্বার টাম্বার সিরিজ একটা আপনাকে হয়তো বানাতে দিল। আপনার প্রোগ্রামিং স্কিল ওইটা দিয়ে ধরা হয় যে আপনি প্রোগ্রামিং কতটুকু জানেন। বেসিক্যালি প্রোগ্রামিং এর স্কিল মানে আপনার লজিক কতটুকু ক্লিয়ার প্রোগ্রামিং করার জন্য, সেটা একটা পার্ট। আপনি কোনো একটা পার্টিকুলার এরিয়াতে কতটুকু স্কিল, সেটা আরেকটা পার্ট। এবং আপনি কিভাবে সলভ করছেন, সেটাও আরেকটা পার্ট। ওইটাতে গেলে একটা এন্ড। তারপরে যখন আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, তখন আরো ডিফারেন্ট কিছু আপনার কাছ থেকে মানে আপনার যাচাই বাছাই করা হবে, যে আপনার অ্যাটিটিউড কি, কেমন, রাইট? আপনি মানে সলিউশনটা বা অ্যান্সারটা কিভাবে দিচ্ছেন, রাইট? কথাবার্তার স্টাইলের মধ্যেও বের হয়ে আসে আপনার ব্যক্তিত্ব, রাইট? এবং আপনার অনেস্টি ডিসঅনেস্টি, রাইট? সবকিছুই কিন্তু ওই ইন্টারভিউ সেশন থেকে বের করে নেওয়ার চেষ্টা চলে। এই জন্য নর্মালি আমাদের দেশে যদিও 2টা ইন্টারভিউই মোটামুটি রিক্রুট করা হয়, এখন বড় বড় কোম্পানিগুলো 3টে ইন্টারভিউ নেয়, বাট বাইরের দেশের ভালো যে কোম্পানিগুলো আছে মিনিমাম 4টে ইন্টারভিউ নেয়, মিনিমাম 4টা কমপক্ষে। গুগলে আগে 12টে ইন্টারভিউ হতো, এখন তারা 4-5টা নেয়। কারণ অনেকে আসতে চায় না ওই 12টার ভয়, বুঝতে পেরেছে? 12টা ইন্টারভিউ হতো, এখন আর 4টা ইন্টারভিউ নেয়। তো ওই 4টা ইন্টারভিউ এর মধ্যে প্রথম থাকে হচ্ছে রিটেন, রাইট? রিটেনের পরে হয় টেকনিক্যাল, টেকনিক্যালের পরে হয় রাইটিং, কোড রাইটিং, কোডারদের জন্য। এখানে অ্যাসেসররা বসে থাকে, একজন করে ডাকে, বোর্ড দিয়ে দেয়, কলম দিয়ে দেয়, এটা লিখো, এই কোড লিখো। অনেকে বলে যে ইন্টারভিউ কোড লিখতে দেয়, এটা কেমন কথা, আমি কি খাতা কলমে কোড লিখবো নাকি? আরে ভাই, আপনি খাতা কলমে যদি কোড না লিখতে পারেন, আপনি এডিটরে কিভাবে কোড লিখবেন, রাইট? সুডো কোড লিখতে হয় অথবা ডিরেক্ট কোড লিখতে হয়। কোড লিখতে লাগে তাই বোর্ডে, দেন ওটা টেস্ট হয়ে গেলে ফাইনালি হয় ইন্টারভিউ, মৌখিক। ঠিক আছে, এই 4টে স্টেপ তাকে ক্রস করতে হয়। আমাদের দেশে এই মাঝখানেরটা হয় না, বোর্ডে লেখা কালচার এখনো শুরু হয় নাই, বাট শুরু হতেও দেরি নেই। বুঝতে পেরেছে? সো 3টা করে ইন্টারভিউ সেশন এখন নরমালি বড় কোম্পানিগুলো নিয়ে থাকে। আরেকটা হয় হচ্ছে সিলেক্ট করার পরে ওনাকে সফটওয়্যার ছোট ছোট কিছু করতে দেয়, আপনি এটা করে পাঠান। এটা বেসিক্যালি ডিফারেন্ট থিংস, হ্যাঁ, ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তারা হয়তো মানে ফিউচারের জন্য পাইপলাইন রাখছে, মানে সরাসরি রিক্রুটমেন্টের জন্য তারা যাচ্ছে না। কোম্পানিতে অনেক ধরনের পলিসি থাকে, যে আপনাকে রাডারে রাখছে, আপনাকে হয়তো ওই সময়ের জন্য পিক করছে না, বাট ইন ফিউচার আপনার জন্য হয়তো নক আসতে পারে যদি আপনি ওই ধরনের সলিউশন তাকে দিয়ে পাঠান। ফ্যাক্টরটাকে বুঝতে আমি এটা কাউন্টডাউন টাইমে করতে দিচ্ছি, টোটাল ডাইনামিক হবে সব কিছু, কালার, ব্যাকগ্রাউন্ড, টাইমটা যেটা সেটা আমি করে পাঠাইছি, করে পাঠানোর 4-8 দিন পর আবার দেখছি, তো তারা এই কনফার্ম করে দিচ্ছে। আচ্ছা, দেখেন, সো বেসিক্যালি এখন তো আমাদের একটা পেজ লোড হচ্ছে,
ওখানে মেসেজও দিচ্ছে। আমার আমার পরবর্তী টার্গেটটা কি একটু খেয়াল করে যদি এই পেজটাকে লোড দেয় এই মেসেজটা কিন্তু চলে যাবে। আদারওয়াইজ আমি যদি প্রতিবার অ্যাডমিন প্যানেলে আসতাম আর এখানে লাল কালিতে মেসেজ দিত ইউজার আইডি পাসওয়ার্ড রং বা ইনভ্যালিড, ইউজার সঙ্গে সঙ্গে ক্রস বাটন খুঁজতে কোথায় গেল, ভাইরাস আছে, আমি তো লগ ইনই করি নাই। হ্যাঁ, এখন কিন্তু ভাইরাস আতঙ্ক চলছে। অলওয়েজ ওয়েবে কিন্তু একটা ভাইরাস আতঙ্ক চলে। মেসেজ এমন ভাবে দেয়া যাবে না যেটা দিয়ে ইউজার কনফিউজ হয়ে যায়। যে আমি তো কোনো অ্যাকশন করি নাই, আমাকে কেন ইনভ্যালিড বলছে, তার মানে এখানে ভাইরাস কোনো কিছু করে ফেলেছে, রাইট? ওকে, তো পরবর্তী টার্গেটটা কি? পরবর্তী টার্গেট হচ্ছে আমার পরবর্তী টার্গেট লগ ইন করার পর এই যে জায়গাটা এখানে কে লগ ইন করছে তার নাম মেনশন করা। যদি তার ইমেজ থাকে তার ইমেজ এখানে দেখিয়ে দেওয়া, ফর এক্সাম্পল, রাইট? হ্যাঁ, যে কে লগ ইন করলো তাকে আমরা এখান থেকে ধরিয়ে দিচ্ছি এবং তার আইডিটা সেশনে সেট করে দেওয়া, যাতে অলওয়েজ আমরা যখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে যে বিভিন্ন অ্যাকশন গুলো আছে এটা যখন এক্সিকিউট করব তখন আমি চেক করতে পারি যে সে আদৌ সেশনে আছে কিনা, সে আদৌ লগ ইন অবস্থায় আছে কিনা। তো এখন আমি ফার্স্টে যেটা করব যে অ্যাডমিন কন্ট্রোলার, এটা বেসিক্যালি আমি যখন এখানে ঢুকেছি তখন আমি অ্যাডমিন বা লগইন ওই পোর্শনে নেই। লগইনটা হচ্ছে একটা পার্ট, লগইন করার পর আরেকটা পার্ট। যেটা করা হয়ে থাকে এই দুটাকে সেপারেট করা হয়। অলওয়েজ লগইনের পেজ যে কন্ট্রোলারের থ্রুতে লোড হয় আর ড্যাশবোর্ড যে কন্ট্রোলারের থ্রুতে লোড হয় বা ড্যাশবোর্ডের ভেতরে যত ফাংশনালিটি কাজ করে সবই কিন্তু আলাদা কন্ট্রোলারের মাধ্যমে হয়ে থাকে। লগইন একটা আলাদা কন্ট্রোলার, আদার্স সবই কি আলাদা কন্ট্রোলার। সো আমরা আপাতত দুইটা সেপারেট কন্ট্রোলার করার চেষ্টা করব। অলরেডি একটা আছে অ্যাডমিন নামের কন্ট্রোলার, আমি একটা সুপার অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করে নেব, রাইট? সুপার অ্যাডমিন নামে কন্ট্রোলার তৈরি করে নিব এবং লগ ইন করে ঢোকার পর থেকে শুরু করে সব কাজ ওই কন্ট্রোলারের মাধ্যমেই সম্পন্ন হবে, সেটা দেখারই চেষ্টা করছে। ইমরান ভাই অফিসে আসে? আসে না? কখন থেকে? মোহাম্মদপুর এমনিতে পাশে, তাহলে তো দেখাই হবে। কখন থাকে ইমরান ভাই? কখন থাকে? কখন থাকে? অফিসে একদিন একবার এসে দেখা করে। এর মধ্যে বিজনেসও আছে, ড্রাইভিংও আছে, দুইটা কোম্পানিতে আছে। দুইটা মিটিং এ গিয়ে ওকে, আজকে 14তম ক্লাস, বেসিক্যালি লাস্ট ডেতে 13তম দিন গেছে, যদি এই সেশনটা অনেক শর্ট ছিল। আচ্ছা, তো আমি আমি আরেকটা কাজ যেটা করছি এখন, আমাদের কি করতে হবে, আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে, শিফট ধরে রাইট ক্লিক করে ওপেন কমান্ড উইন্ডো করে আমাকে একটা কন্ট্রোলার বানিয়ে ফেলতে হবে, রাইট? সো আমরা পিএসপি artisan মেক কোলন, একটা না দুইটা? একটা। দেন কন্ট্রোলার সি বড় হাতের না ছোট হাতের? ছোট হাতের। দেন সুপার অ্যাডমিন কন্ট্রোলার, দেন কন্ট্রোলার একটা আমার হয়েছে। সুপার অ্যাডমিন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার আমরা তৈরি করতে পেরেছি এবং এই কন্ট্রোলারের মধ্যে একটা ইনডেক্স ফাংশনও আসছে, রাইট? নাও এখন যেটা আমরা করব, আমাদের অ্যাডমিনের মাস্টার পেজটাকে আমরা
সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মাধ্যমে লোড করতে চাচ্ছি। সো এখান থেকে আমি redirect scope to ড্যাশবোর্ড বলছে। আমাদের ইউআরএলটা কি হবে? লগইন করার পর ইউআরএলটা ড্যাশবোর্ড। এখন পর্যন্ত লগইন করার পর আমাদের ইউআরএলটা ভিন্ন হতো, রাইট? এই যে অ্যাডমিন লগইন দেখাচ্ছে, যে কি মানে খুব জঘন্য একটা ইউআরএল। যে অ্যাডমিন লগইন কেন দেখে? আমি তো লগইন হয়ে গিয়েছে, রাইট? কেন এখন অ্যাডমিন লগইন একটা ইউআরএল দেখাবে? তো ড্যাশবোর্ড নামে একটা রাউটস আমরা তৈরি করি। সুপার অ্যাডমিন কন্ট্রোলার এবং ফাংশনের নাম কি? ইন্ডেক্স। ঠিক আছে, ফাংশনের নাম হচ্ছে আমার ইন্ডেক্স। এবং সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্সের মাধ্যমে আমি আমার এই মাস্টারকে লোড দিয়ে দিয়েছি। লেটস চেক যে এখন আমরা আমাদের ইউআরএলটা পরিবর্তন করতে পারি কিনা। এবার যদি আমরা লগইন হিট করি, রিডিরেক্ট হয়েছে, বাট মেথড নট অ্যালাউড বলেছে। আমরা কোন মেথডটা দিয়েছি? এটা তো হওয়ার কথা না। এটা কি? গেট। আমরা ভুল মেথড দিলে তো আমাকে ধরবেই। ভুল করলে শেখা যায়। হ্যাঁ, এই যে আমাকে হ্যাঁ রিডিরেক্ট করেছে। এখন এররের যে বিষয়টা সেটা হচ্ছে যে এরর সলভ করতে পারলেই, বা এরর সলভ করতে পারে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং টেকনিকের মধ্যেই পড়ে, বাট এররের সলিউশন, এররটা খুঁজে বের করাটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। হ্যাঁ, টেস্টাররা এররটা আউটপুট আকারে দিয়ে দিল যেটা একটা এরর, বাট আপনার এররটা কোথায় হয়েছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা কিন্তু ফাইন্ড আউট করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। আমরা আমাদের প্রজেক্টে একটা এরর নিয়ে প্রায় মাসখানেক ধরে খাচ্ছি, রাইট? এবং ওটা সলিউশন এখনো আসছে না। কারণ কি? ফাইন্ড আউটই করা যাচ্ছে না। হয়তো ফাইন্ড আউট করা গেলে 1-2 মিনিটের মধ্যে সেটা সলভ হবে। সলিউশনটা 1-2 মিনিটের, বাট ফাইন্ডিংস হচ্ছে না, সে কোথায় গন্ডগোল করে হচ্ছে। তো বেসিক্যালি এটা লোকালে ওকে, লোকালে কোনো সমস্যা নেই, লাইভে যে গন্ডগোলটা। আমাদের একটা মানে পার্ট আছে ভিডিও কোর্সের। সো ভিডিও কোর্সের সেকশন করা যায়, দেন সেকশন ওয়াইজ ভিডিও দেখা যায়, এবং সেকশনের ওয়ার্ক ফাইল থাকে। তো এটা এখনো অ্যাকচুয়ালি এই ভার্সন এখনো ওপেন হয় নাই। এই বাগটাগ গুলো সলভ হওয়ার পরে আমরা দেখতে পাবো। ভিডিও গুলো নেই, পাওয়া যাবে না। কোর্স আছে, বাট ভিডিও গুলো পাওয়া যাবে না। কোনো ভিডিও নেই। হ্যাঁ, এই যে এই জায়গায় ভিডিওগুলো লিস্ট থাকে, কোর্স ডিটেল, ওয়ার্ক ফাইল থাকে এখানে। ভিডিও ইটস ওকে, বাট ওয়ার্ক ফাইল ভিডিওর ধরেন সেকশন নাম্বার 8-এ যদি আমরা কোনো ওয়ার্ক ফাইল অ্যাড করি, স্পেসিফিক সেকশন নাম্বার 8, আমরা সেকশন আনলিমিটেড করতে পারি, কোনো সমস্যা নেই। 9-10-এও কোনো সমস্যা নেই। স্পেসিফিক ভাবে 8 নাম্বার ওয়ার্ক ফাইলটাই আপলোড হচ্ছে। যে কোনো ভিডিওর 8 নাম্বার ওয়ার্ক ফাইল আপলোড হচ্ছে। ভিডিওটা বোঝে না, বাগটাই স্পেসিফিক ওই জায়গাটায়, মানে কোথায় কি গন্ডগোলটা হচ্ছে। লোকালে তো নেই,
লোকালে সবই ঠিকঠাক মতো কাজ করছে, লাইভে গিয়ে প্রবলেম। সো ওই জায়গাটায় যদি ধৈর্য চলে যায় আপনি কিন্তু আগাতে পারবেন। এক্সাম্পলটা দিলাম এই কারণেই যে আমরা তো এই জাস্ট এই একটা বাগের জন্য আমরা ফিচারটা তো বন্ধ করে দিতে পারি না। এটা বোঝা যাচ্ছে যেটা ডেভেলপ হতে প্রায় 1 বছর সময় লেগে গেছে একটা মডিউল একজন ডেভেলপারের। সো এটা সলিউশনের জন্য চেষ্টা চলছে, বাট অন্য কাজও কিন্তু থেমে নেই। এই না যে 1.5 মাস ধরে এই বাগ নিয়ে পড়ে আছে সে কিন্তু তার অন্যান্য কাজগুলো করছেই, বাট ওটা ফান্ডিংস এর চেষ্টাও চলছে যে কিভাবে এটা সলভ করা যাবে, কোথায় গন্ডগোলটা হয়ে রয়েছে। সো এই হচ্ছে বিষয় যে আপনারা যখন এই ধরনের প্রবলেম ফেস করবেন ডিমোরালাইজড হওয়া যাবে না যে আমি এতদিন ধরে এটা সলিউশন পাচ্ছি না বা প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছি না। লেগে থাকতে হবে এবং ফাইন্ড করে সেটা সলভ করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ছেড়েও কিন্তু দেয়া যাবে না, যে ছেড়ে দিলে কিন্তু আপনি হেরে গেলেন। কার কাছে? কোডের কাছে হেরে গেলেন। ওকে, হয়ে যাবে। এখন হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এতক্ষণ ধরে কথা বলে আধা ঘন্টার উপরে কথা বলে, কানে ক্যান্সার হয়ে যাবে। এই আশপাশের ধমনীগুলো ভাইব্রেশনে ওদের ন্যাচারাল অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যায়। তখন সে অ্যাবনর্মাল বিহেভ করে। মাঝে মাঝে দেখবেন কানের মধ্যে কটকট করতেছে, বেশি ফোন কল রিসিভ করার, বেশি কথা বলার, কি বলে এটা, উপসর্গ আর কি। মাঝে মাঝে দেখা যায় খট করে উঠে পুরো মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এটা বেশি দূর গেলে আর ভয়ঙ্কর কিছু রোগও আছে। এতটাই সিরিয়াস আপনাদের বলেছে কিনা জানি না। আমার এক ফ্রেন্ড, ওর কাজিন, ছোট, এইজ অ্যারাউন্ড বলতে পারেন যে আফটার 95 জেনারেশন, যাদেরকে আমরা বলছি ডেপ্রিকেটেড, এরা বেসিক্যালি সমাজের অযোগ্য বলে হয়তো গৌণ হবে কিছুদিন পর, রাইট? এই পরের এজ গুলো এরা ওদেরকে নিতে পারবে না বা ওরা এদের সঙ্গে তাল মেলাতে পারবে না, এবং এরা খুবই রুড, ফ্যামিলি থেকে ডিটাচড এবং আদার্স অনেক কিছুই হয়তো উপসর্গ আসবে। হয়তো ওই জাপানের যে অবস্থা, বাপ মায়ের তুলে নিয়ে ফেলে দিয়ে আসবে, ওই ধরনের একটা জেনারেশন তৈরি হবে, আফটার 95 জেনারেশন যেটাকে আমরা বলছি। তো এই আছে নাকি ওর মধ্যে সম্ভাবনা আছে? তো আপনি আছেন কাছাকাছি রেঞ্জ। তো ওই জেনারেশনের একজনের একটা অসুখ হয়েছে, এখন পর্যন্ত ডক্টর কোনো সলিউশন দিতে পারে নাই। সেটা হচ্ছে এরকম যে সে হাঁটছে, হাঁটতে হাঁটতে হুট করে দৌড় দিচ্ছে, সামনে কি আছে না আছে সে কিছুই বুঝতেছে না এবং তার কন্ট্রোলও নেই। সে হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে ওই 10, 15, 40, 50 মিটার স্পিডে দৌড় দিচ্ছে, বাট এই কন্ট্রোল নেই তার কাছে, সেই কন্ট্রোলটা নেই। সে দৌড়াচ্ছে কেন সে নিজেও বোঝে না। হ্যাঁ, ডেফিনেটলি ব্রেন প্রবলেম ছাড়া তো এটা হওয়ারই কথা না। এবং প্রবলেমটা হচ্ছে তার রাত জাগা এবং কানের মধ্যে সাউন্ড দিয়ে রাখা এবং সাথে সাথে প্রচন্ড অ্যাডিকশন মোবাইল অ্যান্ড গেমস। তো তারা ধারণা করছে এগুলো থেকে আদারওয়াইজ এবং ফ্যামিলিতে এমন কিছুই ঘটে নাই যে হঠাৎ করে সে অ্যাবনর্মাল হয়ে যাবে। তার উপরে এমন কোনো প্রেশারও নেই যে সেরকম করে অ্যাবনর্মাল বিহেভ করবে, বাট ওইটা তো মাত্র শুরু।
চারটা জিনিস, রাত জাগা 3টা 4টা পর্যন্ত, নাক মনে হাতের মধ্যে, সাউন্ড দিয়ে রাখা মাথার মধ্যে, এই যে বড় বড় হেডফোন গুলো আছে না, রাস্তায় হাঁটছে মাথার মধ্যে হেডফোন, সে তো গাড়ি নিচে যাবেই। তারপরে হচ্ছে যে মোবাইল অ্যাডিকশন এবং সাথে সাথে মোবাইলের ইউজ অতিরিক্ত, হ্যাঁ, গেমিং, এই সবকিছু মিলিয়েই হয়তো এরকম অবস্থা। 2-4টে এক্সাম্পল ভাইরাল হওয়া উচিত যাতে এরা কিছুটা শান্তি দেয়, রাইট? সারাক্ষণ মোবাইল গেমস, ফেসবুক, বাই দ্য ওয়ে সব মিলিয়ে সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে। আরেকটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দেই, কেউ যদি ব্যবসা করতে চান, হ্যাঁ, যদি আপনার হাতে টাকা না থাকে, আপনার হাতে টাকা নেই, এই মাসে আমার 5,000-10,000 টাকা দরকার আছে, অথবা কোরবানি কিনবো একটা, হ্যাঁ, একটা খাসি কিনবো, তো ছোট্ট একটা জায়গা নেবেন মহল্লার মধ্যে, অল্প মানে জাস্ট হয়তো 2-4-5 ঘন্টা, 2-3 ঘন্টা অ্যাকচুয়ালি বিকেল বেলা বসার জন্য, পুরান ঢাকা থেকে বংশাল টংশাল থেকে কিছু পাওয়ার স্টাফ কিনে নেবেন, ওই যে যেটা হচ্ছে মাল্টিপ্লাগ বাল্ব, দেদারস সেল, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড সেলিং এ 1 নাম্বার প্রোডাক্ট মাল্টিপ্লাগ। কেউ জানেন না? আপনার বাসায় আছে, আপনার রুমেও আছে, আপনি ওটা বেডের উপরে উঠান, সবাই উঠাচ্ছেন, সবাই কিনছে, হ্যাঁ, প্রচুর সেল হয়। মাল্টিপ্লাগ মোবাইলের চাইতে অনেক আগে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, প্রচুর সেল হয়। কারণ এখন রাত্রেবেলা বিশেষ করে ওই জেনারেশনটা সারা রাত মোবাইল চার্জে থাকে এবং ওই মাল্টিপ্লাগটা বালিশে নিচে এবং কানের মধ্যে মোবাইল অথবা মোবাইল তার সামনে, সিচুয়েশনটা হচ্ছে তাই। তো মাল্টিপ্লাগ আপনি প্রচুর সেল করতে পারবেন যদি কেউ ব্যবসা করে, হ্যাঁ, ওইটা দিয়ে শুরু করতে পারেন, প্রচুর ব্যবসা হবে। তো এই হচ্ছে অবস্থা। তো আফটার 95 জেনারেশন আমাদেরও আছে, ফ্যামিলিতেও আছে, বাট আমার আশপাশেই আসে না, দূর থেকে দেখলে বাসায় ঢোকে না, আমি যখন থাকি তখন বাসায় আসে না, বাইরে থেকে বের হলেই তারা বাসায় আসে, বুঝতে পেরেছেন? তো খুব ভয়ঙ্কর, এদের কন্ট্রোলে করা না গেলে বিপদ আছে আমাদের। বাই দ্য ওয়ে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকেই আমরা সেশনে কিছু ভ্যালু পুট করে দিব, হ্যাঁ, যে কে লগ ইন করছে, তার আইডি কত, তার নাম কি, এই দুটো ইনফরমেশন ম্যান্ডেটরি। যে আইডিটা আমি সেশনে নিয়ে নিব, তার নামটা আমি সেশনে নিয়ে নিব ফর ডিসপ্লে অনলি, অথবা তার যদি ইমেজ, মনে করেন আমি অ্যাডমিন প্যানেলে গেলাম, আমি অ্যাডমিন অ্যাড করতে দিচ্ছি, তখন তো তার প্রোফাইল ইমেজ থাকতেই পারে, প্রোফাইল ইমেজটাও নিয়ে নিব, যাতে আমি লগ ইন করে ঢোকার পর যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম যে এখানে তার ছোট করে ইমেজটাও দেখে দিতে পারি, অথবা এখান থেকে যে প্রোফাইলটা আসে পরে কেউ যদি প্রোফাইল ক্লিক করে সেখান থেকে তার ডিটেল প্রোফাইল দেখতে পারে। আমি আপাতত নেম আর আইডিটা সেশনে নিয়ে নিতে চাচ্ছি। সেশন স্কোপ গেট বলবো না পুট বলবো? পুট দিয়ে রাখতে হয়, গেট দিয়ে নিতে হয়। আমি ইকো করে দিয়েছি, আমি লগইন পেজে এখানে ইকো করে দিয়েছি, বাট আমি নেক্সট ক্লাসে, আগামী কালকের ক্লাসে আমি দেখাবো না যতদিন না পর্যন্ত আপনারা পারবেন। ফ্ল্যাশ সেশন ফ্ল্যাশ বলে একটা ফাংশন আছে, সেটা ইউজ করে ডিসপ্লে করা হবে আপনাদের জন্য হোমওয়ার্ক, ছোট্ট একটা হোমওয়ার্ক, ঠিক আছে? ফ্ল্যাশ কি করে, এখানে আর আলাদা করে সেশন ক্লিয়ার করতে হয় না, সে দেখায় এবং ক্লিয়ার করে, হ্যাঁ। ইউজার গাইডটা দেখে এটা সুন্দর করে নিয়ে আসুন। আচ্ছা, এখন যেটা আমি বলছিলাম যে সেশনের মধ্যে আমি পুট করব কাকে, সেশনের মধ্যে আমি রাখতে চাচ্ছি অ্যাডমিনের আইডি, এবং এই অ্যাডমিনের আইডিটা কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় থাকবে, কোথায় আছে অ্যাকচুয়ালি রেজাল্টের মধ্যে আছে, এবং সেটা আমরা কিভাবে পাবো?
হ্যাঁ, কি দিয়ে পাবো? অ্যাসোসিয়েটিভ, অবজেক্টিভ, না কিভাবে পাবো একটু দেখে নিই। দেখেন std ক্লাস অবজেক্ট, বেসিক্যালি যখন আমি গেট ফাংশন কল করব তখন 2D আসবে, রাইট, এবং ওটা ডাইমেনশন হবে, অ্যারে ডাইমেনশন হবে। আর যখন ফার্স্ট যখন কল করব তখন অবজেক্ট হবে, অ্যারো দিয়ে কল করব। তো রেজাল্ট ফিল্টার নাম কি? অ্যাডমিনের আইডি, অবজেক্ট সাইন হচ্ছে দিস অ্যাডমিন আন্ডারস্কোর, সিমিলার ভাবে অ্যাডমিন নেমটাও নিয়ে নিচ্ছে। দেখেন এখন কিন্তু সেশনে আমার ভ্যালুটা সেট করা আছে, বাট ওটা ডিসপ্লে করছে না, আমি দেখাই নাই, রাইট, আমাকে দেখাতে হবে এটা কোথায়। পেজটার নাম কি? অ্যাডমিন মাস্ট। এখন এই ডিজে ডেনিস জেআই এটা খুঁজতে গেলে অনেক পেইন আছে আমার, এই নামটা এই টেমপ্লেটের মধ্যে হরেক জায়গায় আছে। বেটার হচ্ছে এমন কোনো টেক্সট দিয়ে সার্চ দেবো যেটা দিয়ে খুব সহজে আমি এই জায়গায় পৌঁছে যেতে পারি। লগ আউট বা প্রোফাইল খুব ইউনিক একটা নাম এই টেমপ্লেটের। সো আমি সার্চ দিয়েছি, আপনি যদি ডেনিস দিয়ে সার্চ দেন দেখেন কত জায়গায় ডেনিস আছে, বিশাল, হ্যাঁ, হাজারো জায়গায় ডেনিস আছে। হ্যাঁ, আমি যদি প্রোফাইল দিয়ে সার্চ দিই এক জায়গায় আছে, রাইট, এই যে দেখেন প্রোফাইল এর কাছাকাছি কি আছে, এই যে ডেনিস, এই লোকেশনটা আছে। সো বড় টেমপ্লেটের মধ্যে কোনো কিছু খুঁজে বের করার ছোট টেকনিক, টেক্সট ধরে যদি সার্চ দেন কাছাকাছি টেক্সট, দুই টেক্সট দিয়ে সার্চ দিতে পেইন হয় বা আপনি অনেক দূর মানে অনেক ডাটা চলে আসে, আপনি কাছাকাছি কোনো একটা টেক্সট দিয়ে সার্চ দেবেন। দেখেন আমি যে ডটেড দিয়ে দিয়েছিলাম এই জায়গাটাই বেসিক্যালি আমার নাম, এখানেই আমি সেশন থেকে নিয়ে ডাটাটা দেখিয়ে দিই। ইকো সেশন স্কোপ গেট অ্যাডমিন নেম শাহিল আলম তালহা দেখাচ্ছে। তো আমি যদি আমার কোনো আলাদা ইউজার থাকতো, আমি যদি আরেকজন ইউজারকে অ্যাড করি, মনে রাখেন শফিউল আলমের অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড হচ্ছে 6টা 1। অ্যাক্সেস লেভেল 2 ক্রিয়েটর ডেট তৈরি হয়ে যায়, তৈরি হয়েছে একজন ইউজার। আমি লগ আউটটা এখনো করি নাই, আমি আলাদা একজন ইউজার হিসেবে দিলাম, আসছে, দেখেন শফিউল আলম চলে আসবে। সেশন কি করছে? ডাইনামিক হিসেবে কাজ করছে, তার মানে আইডিটাও আছে, সেটা কি হিসেবে আছে? হিডেন, রাইট। আচ্ছা, লাস্ট আরেকটা ফাংশন নিয়ে কথা বলবো আজকে, লগ আউট। কি করতে হয় একটু বলেন তো? এভাবে লিখতে হয় না, ইউআরএল স্কোপ 2, কতদিন কোড লিখি নাই, ভুলেই গেছি না। লগ আউট, সুপার অ্যাডমিনে লগ আউট নিতে হবে। লগ আউট
সুপার অ্যাডমিনের ফাংশনটা হবে লগ আউট। লগ আউট নামাটা আমরা এখন ডিপ্লোরে যে অথের যে লগ আউট নামাটা কেমন জোড়াই হ্যাঁ ওটা আমরা তো অথ ইউজ করছি না, আমরা ম্যানুয়াল ইউজ করছি। লেকচারের পর আমরা এটা সুপার অ্যাডমিনে গিয়ে আমরা লগ আউট ফাংশনটা বানাই। অ্যাকচুয়ালি লগ আউটটা কিছুই না, আমাকে সেশন থেকে ভ্যালু ক্লিয়ার করতে হবে বা ডিস্ট্রয় করতে হবে, দেন আমি রিডিরেক্ট করে চলে যাব কোথায়, অন্যখানে। সেশন স্কোপ পুট অ্যাডমিনের আইডি, এটাকে আমি নাল করে দিলাম। অ্যাডমিনের নেমকে আমি নাল করে দিলাম। মেসেজ ইউর successfully log out, পুট করে মেসেজটা রেখে দিলাম। রিটার্ন redirect scope to admin panel। হয়ে গেল না আমার লগ আউট? স্যার আমি রিটার্ন রিডাইরেক্ট ইউজ করলে কিন্তু আমরা কাজ করব শুধু রিটার্ন লেখা আলাদা শুধু রিটার্ন, রিডাইরেক্ট রিটার্ন কি 2 2 লিখছেন, রিডিরেক্ট স্কোপ 2 দেবেন রিটার্ন রিডাইরেক্ট তো গন্ডগোল। হ্যাঁ দেখতে হবে করে। হ্যাঁ দেখেন আমরা লগ আউট করি, তো লগ আউট ডট এক্সএমএল পেজটা লোড দিতে হবে। মেসেজ আমরা কি এটাকে সেভ করি না, চলেছে তো। এখন ইউআরএল ও আচ্ছা, ওই কন্ট্রোলারের সেশন লেখা হয় না, সুপার অ্যাডমিনের সেশন নেই। আচ্ছা ঠিক আছে, লগ আউট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস একটু দেখি, কিছু কাজ এখনো বাকি আছে এখানকার, যেটা অথে অটোমেটিক করা থাকে, বাট এখানে অটোমেশন হয় না। এটা একটা প্রবলেম যে ম্যানুয়াল অথে আগে কনস্ট্রাক্টর ইউজ করে ওর ভেতরে সেশন পাওয়া যেত, বাট এখন কনস্ট্রাক্টরে সেশন পাওয়া যায় না, এটা একটা প্রবলেম আছে। হ্যাঁ ব্যাক বাটনের ইস্যু। সো এটা দেখেন কপি করেন, আপনি যদি ব্যাকে যান ব্যাকে চলে যেতে পারছেন, আপনি ফরওয়ার্ডে যান ফরওয়ার্ডেও যেতে পারছেন, যেটা অথেন্টিক না, রাইট? আবার আপনি যদি লগ আউট করেন, লগ আউট করার পর আপনি যদি ব্যাকে যান আপনি ড্যাশবোর্ডে চলে যেতে পারছেন। আবার আপনি যদি আবার ড্যাশবোর্ডটা কপি করে এখানে দিয়েছেন তখনও কিন্তু ড্যাশবোর্ডটা লোড হচ্ছে, কোনোটাই অথেন্টিক না। এটা আপনাকে সামহাও বন্ধ করতে হবে, এটা বেসিক্যালি সিকিউরিটি। হ্যাঁ আমরা এটা নেক্সট ডেতে কালকে করতে শিখব, রাইট? 6টায়, হ্যাঁ নর্মাল শিডিউল আর কি। হ্যাঁ শুক্রবার 3টায়, আর আজকে এতটুকুই রাখছি। আমার কালকে শুক্রবারে ক্লাসটা করা সম্ভব ডিফিকাল্ট সম্ভব, আপনি অনলাইনে থাকেন, ঠিক আছে অনলাইনে ক্লাসের দিয়ে দিয়ে আমি কালকে নিয়ে নিব অনলাইনে থাকেন বলতে ক্লাসে লাইভ ক্লাসে থাকতে পারবেন। সম্ভব না পেন ড্রাইভটা, ও পেন ড্রাইভ তো আমার কাছে একটা আছে।